আপনি খুব ইমোশন হয়ে গেছেন, একটু চোখটা মুছে নেবেন। বাবা বলছিল যে এই 5,000 টাকা আমি কি করব, এত টাকা তুমি আমাকে কেন দিছো? বাবা তুমি তো অনেক জায়গা তুমি যাও, তুমি এই টাকাটা খরচ করো, কিন্তু তুমি যদি মারা যাও আমি তো তোমাকে 1 টাকাও দেওয়ার মতো কোনো তৌফিক থাকবে না। আমার মতো ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না, কারণ হলো আমি হোটেলে কাজ করি, হোটেল স্টাফ। এর চেয়ে বড় আঘাত আর হয়? দর্শক, ৭১ পডকাস্টে স্বাগত জানাচ্ছি আপনাদের। আজকের যে পর্বটি আমরা আলোচনা করব, সেই পর্বের যিনি অতিথি আছেন তার জীবনের গল্পটা একদম শূন্য থেকে শুরু হয়েছে। তিনি জীবনটাকে শুরু করেছিলেন একটা রেস্টুরেন্টে বাবুর্চির কাজ দিয়ে। বর্তমানে ঢাকা শহরে তার 7টি রেস্টুরেন্ট এবং তার হাতের রান্নার গরুর মাংস একটা ভিন্ন মাত্রা পেয়েছে। যারা ভোজন রসিক আছেন তার হাতের রান্না খেতে খুবই পছন্দ করেন এবং ঢাকা শহরের প্রায় 7টি অঞ্চলে তার 7টি রেস্টুরেন্ট রয়েছে। এই অনুষ্ঠানের অতিথি হিসেবে আছেন সুমন ভাই, তিনি আবেশ হোটেলের কর্ণধার। সুমন ভাই, আপনাকে ৭১ পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই স্টুডিওতে সৌভাগ্য করেছেন আল্লাহ পাক, আমাকে এখানে বসাইছেন। ৭১-এর মাধ্যমে আজকে ক্যামেরার সামনে কথা বলতেছি। আমি ৭১ পরিবারকে সবাইকে ধন্যবাদ জানাই শুরু থেকে। সুমন ভাই, আজকে আপনি একজন সফল ব্যবসায়িক, কিন্তু আপনার ছেলেবেলাটা আসলে কিভাবে শুরু হয়েছিল বা কিভাবে এই রেস্টুরেন্ট বিজনেসে আপনি আসলেন, সেই গল্পটা একটু শুনতে চাই। ছেলেবেলাটা যখন আমার বয়স 8 থেকে 9 ছিল, আমি ক্লাস 2-3-তে পড়াশোনা করি, তখন থেকেই আমার বাবা ছিল। বাবা 2023 সালে ইন্তেকাল ফরমাইছেন, কিন্তু তখন থেকে আমি বুঝতাম আমার বাবার সাথে বেশিরভাগ আমি সময় দিতাম। বাবার যতটুকু আমি দেখলাম ইমানের শক্তিটা খুব জোর বেশি ছিল, সে একজন ভালো মানুষ ছিল, কিন্তু বাবার যে ব্যবসাটা ছিল ক্ষুদ্র একটা ব্যবসা ছিল। যদিও তেলের ব্যবসা করতো বাবাই গ্রামে গ্রামে হাইটা, কিন্তু ব্যবসাটা খুব সৎ ব্যবসা ছিল। সে কখনো 2 নম্বরই করেনি। আমি ছোটোবেলা থেকেই আমি দেখতে পারছি সে খুব সৎভাবেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তার সাথে সময় দিতাম। রেস্টুরেন্ট ব্যবসায় কবে আসলেন? আমি রেস্টুরেন্ট ব্যবসা তো আসছি 2017 সালে, কিন্তু আমি যখন ক্লাস 5-এ পরীক্ষা দিয়েছিলাম তখন বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। বাবার স্বপ্ন ছিল যে অনেক লেখাপড়া করাবে, কিন্তু বাবার আর্থিক দিকটা দুর্বল দেখে আমি নিজে ঢাকা চলে আসলাম। বাবাকে বইলেই চলে আসছিলাম। তা ঢাকা আইসা আমি 96-র দিকে আমি রেস্টুরেন্টে আমি একটা ফ্যাক্টরিতে জব নিয়েছিলাম। 1-2 বছর করার পর আমি রেস্টুরেন্ট লাইনে আমি জব নিলাম। তখন আমার বয়স প্রায় 12-13। তো রেস্টুরেন্ট লাইনে জব করতে করতে আমি আগেরগাঁও একটা রেস্টুরেন্টে জব করলাম। করার পর আমি 2 বছর কাজ করার পরে আমি চলে এলাম আর একটা রেস্টুরেন্টে মিরপুরে। এখানে প্রায় 17-18 বছর কাজ করার পরে আমি 2017 সালে আমি নিজে উদ্যোক্তা আমি ছোটো আকার একটা ব্যবসা শুরু করি। যে আমি তো প্রায় 18-19 বছর জব করলাম, আর বাবুর্চি কাজ থেকেই আমার শুরু, তো দেখি নিজে নিয়ে কিছু করতে পারি। এই শুরু হলো আপনার রেস্টুরেন্ট। আমার এই শুরু হলো রেস্টুরেন্ট নিয়ে। আরেকটু ডিপে যাই, আমরা গভীরে যাই, যে এই ব্যবসা করতে যে অনেক ধরনের বাধা সম্মুখীন হয়েছেন, কি ধরনের বাধার সম্মুখীন হয়েছে? হ্যাঁ, এই ব্যবসা করতে যে আসলে কেউ যদি একটা সফলতা আসতে চায় অনেক বাধাবিহীন হইতে হয়। সেই বাধাবিহীনে যে ধৈর্যর ফলাফলটা কিন্তু অনেক বড়। আমি যখন ছোটো আকারে শুরু করছিলাম অনেক বাধাবিহীন হয়েছে, অনেক গেস্টরা অনেক কথা বলছেন, টিকবা না, চলে যাবা, পারবা না, অনেক ধরনের মন খারাপের কথা বলছে, কিন্তু আমি ধৈর্য নিয়ে এই পর্যন্ত আগাচ্ছি যে জানি না আল্লাহ পাক আমাকে কোথায় নিয়ে আসবেন। আর আজকে এই স্টুডিওতে আসার মানে এই ধৈর্যর ফলাফল। আর কি ধরনের চ্যালেঞ্জ আপনি সম্মুখীন করেছেন? চ্যালেঞ্জ তো জীবনে অনেক চ্যালেঞ্জ। আসলে আমি সুমন যে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে আসছি, এটা আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করছি। যদিও অনেক সময় কষ্ট লাগছে, কষ্টটারও শুকরিয়া আদায় করছি, ভালোটাকে শুকরিয়া আদায় করছি যে আমি 10 টাকারও যে আমি জীবনটা শুরু, যে চ্যালেঞ্জ এটাই যে আমি বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম। আমি টাকার জন্য ক্লাস 5-এ ভর্তি হইতে পারিনি, কিন্তু 5-এর বই যে কিনবো 6-এ ভর্তি হইতে পারিনি, 6-এর বই যে কিনবো ওই আর্থিকটা ছিল না। তো অল্প কিছু টাকা নিয়ে আমি বাবাকে ত্যাগ করে আমি ঢাকা চলে আসছিলাম।
বাবা অনেক কষ্ট পাইছিল তখন যে আমার। আপনার কথা একদম আমি একমত যে আসলে বাবাই এমন এক ধরনের ছাতা বা এমন এক ধরনের ছায়া যেটা আসলে সন্তানকে সবসময় আগলে রাখে। আমি আসলে বাবার জন্য, বাবা যখন মৃত্যুবরণ করেন তখন আমি বাবার জন্য 5,000 টাকা পাঠাইছিলাম 2 দিন আগে। তখন বাবা বলছিল যে এই 5,000 টাকা আমি কি করব, এত টাকা তুমি আমাকে কেন দিছো? বাবা তুমি তো অনেক জায়গা তুমি যাও, তুমি এই টাকাটা খরচ করো, কিন্তু তুমি যদি মারা যাও আমি তো তোমাকে 1 টাকাও দেওয়ার মতো কোনো তৌফিক থাকবে না, আমি তোমাকে 1 টাকাও মানে খাওয়াইতে পারবো না। তুমি যে আমাকে সারা জীবন এই বাবার দায়িত্বটা পালন করছো, তোমার জন্য আমি কি করলাম? আমি তো কিচ্ছু করতে পারি নাই। আসলে যে যেখানে থাকেন না কেন, বাবা যেমন একটা জিনিস, আমরাও বাবা হচ্ছি, আমরা বুঝি তাম পৃথিবীর পুরুষ যে একটা দায়িত্ব পালন করে, সেই দায়িত্বটা দ্বিতীয় কপি আর হইতে পারে না। যেদিন বাবার পরিশ্রম কোনো সন্তানে দেখতে পারে, যদি কোনোদিন দেখতে পারতো সন্তানে বাবার পরিশ্রমটা, কোনো সন্তান কোনোদিনই কোনো কিছু আবেদন করতো না। ধারাবাহিকভাবে আসতে চাই, আপনি খুব ইমোশন হয়ে গেছেন, একটু চোখটা মুছে নেবেন। আসলে বাবা এমন এক সম্পদ, তার কোনো আসলে মূল্য হয় না। আজকে আপনি আবারও এই আমাদের 71-এর পডকাস্টে এসে বাবাকে যে সম্মানটা দিলেন, সেটা আসলে আমাদের দর্শকরা দেখে অনুপ্রাণিত হবেন, এবং যাদের এখনও বাবা বেঁচে আছেন অবশ্যই বাবাকে সেই সম্মানটা, সেই শ্রদ্ধার জায়গাটা, সেই টেক কেয়ারটা আমরা করার চেষ্টা করব সবাই মিলে যার যার জায়গা থেকে। আমরা একটু আরেকটু সামনে আগাই সুমন ভাই কথাবার্তায়। যে ব্যবসা আপনি 2017 সালে শুরু করেছেন, এবং তারপরের যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো নিয়ে বলেন। যে যেমন ধরেন যে টাকা পয়সার একটা বিষয় থাকে, তারপরে আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো, এই ধরনের কী ধরনের চ্যালেঞ্জগুলো আসলে সম্মুখীন হয়েছিলেন আপনি? না, আসলে টাকা পয়সা বাবা হেল্প করছেন। আমার কিছু টাকা ছিল, সেটা আমার এক বড় ভাই ছিলেন, আছেন, উনি এখন আমার সাথে আছে, আবুল হোসেন স্যার। তো ওনার হাত ধরে আল্লাহ পাক এই পর্যন্ত নিয়ে আসছেন। কিন্তু ব্যবসা ছোট আকারে শুরু করছিলাম, নিজেই রান্না করতাম, যেহেতু আমি একজন বাবুর্চি, নিজেই রান্না করতাম, নিজেই বিক্রি করতাম, নিজে ক্যাশে বইতাম। তো ছোটো আকারে হইতে হইতে আলহামদুলিল্লাহ একে একে এখন 7টা রেস্টুরেন্ট। কিন্তু সবসময় শুকরিয়া আদায় করি যে বাবা মার দোয়া, মায়ের দোয়া, বাবার সাহসিতা, বাবা যে একটা সাহস, বাবা যে একটা মানে যে সততার মাধ্যমে আমাকে আগাইতে বলছে, সেই বাবার এই দক্ষতা আমি সবসময় শুকরিয়া আদায় করি। যে ব্যবসা শুরু করেছিলেন, কি এমন কোনো সময় আসছিল যে মনে হয়েছিল যে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে বা ব্যবসা আর আগাতে পারবেন না, এরকম কি কোনো পরিস্থিতির শিকার হয়েছিলেন কিনা? যে আমি যে রেস্টুরেন্টটা নিয়েছিলাম, এই রেস্টুরেন্টটা 7টা পার্টি মার খেয়েছিল, আমি 8 নাম্বার পার্টি। তো সকালবেলা দোকান খোলার পরেই কাস্টমার এসে বলতেছে যে আপনি তো 2 মাস থাকবেন, কোনো কাস্টমার বলে যে আপনি তো 1 মাস থাকবেন। তখন কাস্টমারের কথায় কিন্তু আমি মন খারাপ করে নেই, কিন্তু আমার যে দক্ষতা নিয়ে আসছি, আমি যে একজন বাবুর্চি, দেখি আমি কি করতে পারি। প্রথম দিন গেল আলহামদুলিল্লাহ, যতটুকু সেল হয়েছে শুকরিয়া আল্লাহর কাছে। দ্বিতীয় দিন দেখি একটু বাড়ছে, তৃতীয় দিন বাড়ছে। কাস্টমার 1 সপ্তাহ পর্যন্ত খালি বলছে, কিছু কাস্টমার বলছে রিপ্লে যে কাস্টমার, আমাদের রিপ্লে যে কাস্টমার আসতেছে, এরা বলতেছেন আপনি টিকবেন ব্যবসায়। আর কেউ বলতেছে না আপনি খুব শীঘ্রই উঠে যাবেন, নতুন যারা আসতেছে। তো আসলে তো একটা মানুষ যখন বিপদও পড়ে, তখন তো যেহেতু জব ছেড়ে দিয়েছি, তখন একটা বিপদেই। নতুন ব্যবসা শুরু করলাম, সেই ব্যবসাটার মধ্যে যদি কেউ একটু উল্টাপাল্টা বলে, একটু খারাপ লাগার কথাই। কিন্তু তারপরে আমি আল্লাহর কাছে শুকরিয়া, ধৈর্য ধরে আমি এই পর্যন্ত আগাচ্ছি। আল্লাহ পাক আমাকে এত কিছু এই পর্যন্ত নিয়ে আসছেন। তো এই ব্যবসা চালাতে অনেক ঝড় তুফান, যারা ব্যবসা করেন ধৈর্য শীলতা যদি ব্যবসা করে, আল্লাহ পাক একদিন সফলতা দিবেই। কিন্তু ব্যবসা চালাতে অনেক ঝড় তুফান ইনশাল্লাহ আসবেই, এটা স্বাভাবিক। কেউ বলতে পারবে না যে আমি ব্যবসায় কোনো বাধাহীন হয় নাই, হয়েছে, প্রচণ্ড বাধাহীন হয়। কিন্তু ধৈর্য সততার মাধ্যমে যদি কেউ ব্যবসা করে, একদিন তার সাফল্য আসবে। প্রথমে আমি কখনো ভেজাল কোনো খাবারে আমি ইউজ করি না। আমরা সেই প্রসঙ্গেই আসব। তার আগে জানতে চাই যে আপনার সবচেয়ে মানে পপুলার যে আইটেমটি বিফ হান্ডি,
এইটা সারা বাংলাদেশের মানুষই মোটামুটি চেনে যে জি। আপনার রেস্টুরেন্টের বিফ হ্যাঁ, হান্ডি। হ্যাঁ। এইটা কিভাবে আপনি আসলে শুরু করলেন, বা এই গল্পটা অনেকেই জানতে চায়। আমি আসলে এটা আমার স্বপ্ন ছিল ব্যবসা দেওয়ার পরে। আমি তো ছোটোবেলার থেকে বাবুর্চি কাজ করতাম, আর আমি 18-19 ঘন্টা আমি জব করছি। তো 18-19 ঘন্টা কাজ করতাম, আমার কাজ না করলে ভালো লাগতো না। যতক্ষণ ঘুমাইতাম, কাজ না করলে, এখনও কাজ না করলে ভালো লাগে না। এখনও রাত্রে 12টা-1টায় বাসায় যাই, আবার রাতে দেখা যায় অনেক সময় তাজ্জুদ নামাজ পড়তে উঠি, আবার ফজর নামাজ পড়তে উঠি, আবার সকালে 5টা করে বাইরে যাই। তো ব্যবসাটা আমার চিন্তা ছিল যে আমি এদেশের মানুষকে ব্যতিক্রম কিছু আমি খাওয়াবো। তো আমি 2017-18 সালে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, তখন দেখছিলাম মাটন হান্ডি অনেক ফলো হয়েছিল। তো আমি বাবুর্চি হিসাবে একজন আমি দেখি, আমি বাংলাদেশে আইসা 2020 সালের দিকে বিফ হান্ডি আমি মাটির পাতিল দিয়ে 2 কেজি মাংস দিয়ে রান্না শুরু করলাম। তো সামনেই রান্না করলাম, তো হঠাৎ করে মাটির পাতিল, এটা তো আরও 50-60 বছর আগে যে মানুষরা, যারা আমার দাদা যারা ছিলেন, মুরব্বীরা ছিলেন, তারা মাটির পাতিলে ভাত রান্না করে খাইতো। তো এই পাতিল তো পাওয়াই কঠিন ছিল। তো এই পাতিলের মধ্যে আমি 2 কেজি মাংস প্রতিদিন রান্না করলাম। যে আমার যে রেসিপি দিয়ে রান্না করলাম, আলহামদুলিল্লাহ। এটা নামটা কি দিব, এটা নিয়েও গবেষণা হচ্ছে, বিফ হান্ডি। এই দুইটা মিলেই, হান্ডি এবং বিফ, এই দুইটা মিলেই নাম দিলাম বিফ হান্ডি, কেউ হান্ডি বিফ বলে। তো দুইটা নিয়ে আমি 2 কেজি, পরের দিন দিলাম 4 কেজি। পরে আস্তে আস্তে দেখলাম কাস্টমার, আমার গেস্টদের খুব শুনাম যে এটা কী খাবার, এত টেস্টি গরুর মাংস, যে কখনো তো খাই নাই, যে মশলা কম দিয়ে যে গরুর মাংসটা রান্না করা হয়। তা আমি নিজেই রান্না করি, আলহামদুলিল্লাহ। বাড়তে এই পর্যন্ত ভাইরাল হয়ে গেল, যেটা বলে ভাইরাল। ব্লগাররা ভিডিও করলো, অনেক দূরান্ত এখনও মানুষ খাইতে আসে। তো এটা যাওয়ার পরে 2024 সালে চিন্তা করলাম যে এরপরে ব্যতিক্রম কী খাওয়া যায়। আবার মাথায় গেল যে মশলা সহ তো মাংস অনেক আসে, রেস্টুরেন্টে অনেক বাচ্চারা আসে কিন্তু খাবার খেতে পারে না, জাল থাকে, মশলা থাকে। পেশোয়ারি বিফ, পাকিস্তানি পেশোয়ার আছে, ওই লালচাঁদপুর একটা জায়গা আছে, ওখানে এক মুরব্বী অনেক পেশোয়ারি পাকায়, তাকে ফলো করে ইনশাল্লাহ আমি পেশোয়ারি বিফ মশলা ছাড়া ঘি এবং আপনার লবণ দিয়ে যে মাংসটা রান্না করা হয়, এটা একদম সম্পূর্ণ মশলা ছাড়া এই মাংসটা আমি তৈরি করলাম। এটাও দেখলাম খুব ফেমাস আবেশের জন্য। তো আবেশের যেগুলি খাবার আছে, আলহামদুলিল্লাহ এই আবেশ, আমার যে গেস্টরা আছে, মানে গেস্টরা আছে, তারাই কিন্তু আমাকে, এই সারা বাংলাদেশের মানুষ আমাকে ওটাই এই পর্যন্ত স্টুডিওতে আসার মূল হোতা হইলো, যারা আমার গেস্ট আছে, সারা বাংলার মানুষ আমাকে ফলো করে দেশে বিদেশের থেকে, ইনশাল্লাহ তারাই কিন্তু এই পর্যন্ত আজকে এই চেয়ারে বসাইছেন। আমি আসার কোনো দক্ষতা নেই, আমার গেস্টে কিন্তু আজকে এই স্টুডিওতে আছে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আমার এই পর্যন্ত নিয়ে আসছেন। একটা মজার ঘটনা বলেন, যে ঘটনাটা আসলে আপনার এখনো এই যে কর্মজীবনের মধ্যে মনে পড়ে, বা যেটা খুবই ভালো লাগে, এরকম একটা ঘটনা, এই গেস্টদের সাথে রিলেশন। আসলে এখনও তো গেস্ট যারা আসে তাদের থেকে খাবারের রিভিউ নিচ্ছি। মায়ের হাতে রান্না তো 5টা তরকারি রাখলে সব এক সমান হয় না, কোনোটা লবণ কম হয়, কোনোটা জাল বেশি হয়। এই রিভিউটা যখন আমি পাই যে এই খাবারটা একটু খারাপ লাগছে, আমার কাছে ভালো লাগে, মানে আমার খাবারটা খারাপ যাচ্ছে, আমি আরও ভালো করতে হবে। এটা আমি অত্যন্ত খুশি হই যখন আমার খাবারটা খারাপ বলে, তখন আমি খুশি হই। ভালো তো ভালোই, কিন্তু খারাপটাকে ভালো করে নিতে হবে, সেই চেষ্টা সবসময় করি। এখন তো অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেমন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই যে খাবারগুলো যাচ্ছে, এইটাকে আপনি কিভাবে সম্ভাবনাময় দিক মনে করেন কিনা বা দেখেন কিনা? অনলাইনে হোক আর আমার ডাইনিংয়ে হোক, যখন আমার একটা গেস্ট আমাকে আমার খাবার নিচ্ছেন অনলাইনে এবং আসছেন, তার রিভিউটা নিয়ে এবং পরামর্শ নিয়ে আগাইতে হয়। যখন বলে আপনার খাবারটা, এই খাবারটা একটু খারাপ লাগছে, তখন দ্রুত আমার এটা সমাধান করতে হবে। যেহেতু আমি একজন বাবুর্চি, আমি একজন ডাক্তার, আমি ট্রিটমেন্ট করতে পারি, এটা আমার পিছনে তাকানোর কোনো কিছু নেই। আল্লাহ পাক আমাকে এই সাহসটা দিছে যে আমার এই খাবারটা এটা করতে হবে। কিন্তু সবসময় চেষ্টা করি কোনো রকম, আমার যত কর্মরত যারা আছে, আমি মালিক বলতে কোনো কিছু না, আমার যারা এই শ্রমিক ভাইয়েরা আছে, আমি সারা বাংলাদেশের রেস্টুরেন্ট যারা শ্রমিক আছে, যে ফ্যাক্টরির শ্রমিক আছে, আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা সফলতার দিকে আগান, আপনারা প্রতিষ্ঠানের মালিক হবেন, আমার জায়গা আপনারা আগামী প্রজন্মতে থাকবে। সেটাই, সেই প্রশ্নেই আসছি যে যদি কেউ নতুনভাবে রেস্টুরেন্ট বিজনেসে আসতে চায়, তাকে যদি ছোট করে পরামর্শ দেন যে আসলে কি প্রথমে কি করা উচিত রেস্টুরেন্ট বিজনেসে আসার? রেস্টুরেন্ট ব্যবসা না, আমি যতটুকু বুঝি, যদি রেস্টুরেন্ট ব্যবসা আপনার কাজ, রেস্টুরেন্টের লাইনে কাজ জানা থাকে, আপনি রেস্টুরেন্ট ব্যবসা করেন। যে যেখানে আছেন, যে দক্ষতা নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন, সেটাই করা উত্তম।
অনেকে রেস্টুরেন্টে মার খায়, আসলে জানে না দিয়া দেয়, এটা তো ঠিক না, রেস্টুরেন্টের বদনাম হয়। তাই আশা করি সফলতা এবং দক্ষতা নিয়ে দুটোটা নিয়ে আগাইতে হবে। ধরেন কেউ নতুনভাবে আসতে চাচ্ছে, 5 লক্ষ টাকা ইনভেস্ট করে বিজনেস করতে চাচ্ছে, রেস্টুরেন্ট বিজনেস, তাকে আপনি কি কি পরামর্শ দিবেন? না, ওনাকে পরামর্শ দেখা এই লাইনটা জানা আছে কিনা। না, সে তো নতুন, ধরেন যে সে তো একদমই নতুন, ধরেন আমি রেস্টুরেন্ট আমার আমার শখ, কাছে আসলে অবশ্যই আমি হ্যাঁ, সব পরামর্শ আপনি দেব। কি ধরনের এরকম কিভাবে দুই একটা আগাইতে পারে, যদি পরামর্শ কি দেন। করলে ভালো হবে, সেটা আমি যে এই লাইনটার যে দক্ষতা, এই যদি লাইনের ওটাই দক্ষতা একটু নিয়ে। বলতেন, কারণ যারা দর্শক আছেন তারা একটু বুঝতো যে যারা নতুন ব্যবসাতে হ্যাঁ, আসতে চায় নতুন তাদের। ব্যবসায় যারা আসতে চান, ইনশাল্লাহ আমি বলি যে নতুন যারা ব্যবসায় এই লাইনে করতে চান, তো অবশ্যই সাহস এবং দক্ষতা নিয়ে আগাইতে হবে। আমি সাহস দিব। আমি বলি যে আমার কাছে যদি কোনো পরামর্শ চান, ইনশাল্লাহ আমি পরামর্শ দিতে বাধ্য। যে আমি তো 18 কোটি মানুষ খাওয়াইতে পারবো না। আমি তো যেখানে ব্যবসা করি ওই এলাকার 1000 লোক খাওয়াইতে পারবো সারাদিন, অত 2000, এর চেয়ে বেশি তো পারবো না। আল্লাহ পাক আমাকে যা দিচ্ছে শুক্রিয়া, আপনিও করেন, কিন্তু সফলতার মাধ্যমে আগান। রেস্টুরেন্ট ডুইকা যেহেতু কোনো রকম কোনো ভেজাল না হয়, ভেজাল ছাড়া খাবার খাওয়ান, আল্লাহ পাকে আপনাকে সফলতা দিবে। হ্যাঁ, ওই প্রসঙ্গে আসছি যে মশলার যে ব্যাপারগুলো থাকে, অনেক সময় ভেজাল মশলা আমরা বিভিন্ন অভিযানে দেখি যে মানে নকল ভেজাল, যেগুলো মানুষের দেহের জন্য ক্ষতিকারক, সেই সমস্ত উপাদান ব্যবহার করা হয়। মশলাটা সেই আমি জায়গাটা যদি অল্প একটু তিসারি বলতেন। যে মশলাটা, আমি যে মরিচটা ইউজ করি, আমার মরিচটা যে মিলে থেকে বাঙানো হয়, মরিচের বোডাটা কিন্তু ফালানো হয়। আর বাকি যে মশলাটা করি সবসময় প্রিমিয়ামেই চেষ্টা করি। আমার মুদি ছিলিপে কোনো কেমিক্যাল, কোনো ভেজাল মাল কিনবে না, আমি সম্পূর্ণ ম্যানেজারকে বলে দিই। এবং আমার কাজ হইলো কোনো কাউন্টারে বসি না, অনেক গেস্ট আমাকে খোঁজে। আমার কাজ হলো আমার মার্কেটিংটা ঠিক আছে কিনা, আমার কেনাকাটাটা ঠিক আছে কিনা, আমার খাবারগুলি কোয়ালিটি ঠিক আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা, ভেজাল মুক্ত এই দক্ষতা নিয়ে আমি কাজ করি সারাদিন। ছোট করে যদি বলেন যে 3টা যদি পরামর্শ দেন যে আসলে এই ব্যবসা করতে গেলে 3টা মূল উপাদান কি হতে পারে? মূল উপাদান হলো আপনার সততা। আপনি যে সততার মাধ্যমে আগান, আল্লাহ পাক আপনাকে রিজিক তৈরি করে দেবেন। আর আমার মনে যদি আমি ভেজাল রাখি, তাহলে আমাকে আল্লাহ পাক ভেজালই রাখবে। তারপরে তার দ্বিতীয় হলো টাকা লাগে ব্যবসা করতে হলে। টাকা অল্প হইলে হয়, টাকা বেশি লাগে না। আগে সততাটা ঠিক করতে হবে। সততা থাকলে টাকা এমনি হবে, আল্লাহ দিবে। সাহস, একদম। সততা, টাকা, সাহস, এই 3টা জিনিস আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করলে ইনশাল্লাহ, আমি যদি একজন 10 টাকা রোজের কর্মচারী, যদি আজকে আল্লাহ পাক আমাকে 7টা প্রতিষ্ঠানের মালিক বানাইতে পারে, যে জায়গার মধ্যে যে হোটেল স্টাফের কাছে মেয়ে বিয়ে দেয়া না, ওই জায়গার মধ্যে সেই প্রসঙ্গটাতেও আমরা আসবো যে আমরা শুনেছি যে আপনার বিবাহের একটা গল্প আছে, যে আপনাকে মেয়ে দেওয়া হয় নাই, আপনি হোটেলে চাকরি করেন, সেই গল্পটা যদি। এই গল্পটা আসলে ক্যামেরার সামনে বলাটা এটা কেমন হয়ে যায়, তারপরে যত প্রশ্ন চলে আসছে, কথায় তো অনেক সময় কথায় চলে আসে। কাজ করছি তো ছোটবেলা থেকেই, 10 টাকায় কাজ করি আর 5 টাকায় কাজ করি। অনেকে কমেন্টে বলে যে 10 টাকা কবে কাজ করছেন। যারা 96 আগে যারা ঢাকা আসছেন, প্রথম ঢাকা শহরটা বাবা খুব কঠিন ছিল, এত সহজ ছিল না। তখন মোবাইল ছিল না, তখন চিডি ছিল। এই 95 আগে যারা ঢাকা আসছেন, 96 আগে, তাদেরকে জিজ্ঞাসা করলে নতুন প্রজন্ম বুঝতে পারবা এটা একটা গল্প, এটা একটা ইতিহাস, যে ঢাকা কত কঠিন। এখন তো ঢাকা সহজ, আসলেই ভাত খাওয়া যায়, ভাত পাওয়া যায়। তখন কিন্তু এত কিছু ছিল না, তখন জিরো ছিল। তখন নতুন করে ঢাকার শহর জন্ম নিতে হইতো, যে আমি কীভাবে বাঁচবো, কীভাবে, যেমন পুকুরে নামলে নতুন সাঁতার কাটলে যেরকম যে পানির সাথে লড়াই করতে হয়, সেটা করতে হইতো। তো 10 টাকা রোজের একটা মানুষ আল্লাহ পাক এই প্রতিষ্ঠানে নিয়ে আসছে। যখন 2002 সালেই মনে হয় বিয়ার প্রস্তাব, বাবাই আমাকে গ্রামে ডাকলো, বাবার পছন্দের মেয়ে। সকালবেলা গেলাম, মেয়ে দেখলাম, পছন্দ হইল, কিন্তু আমার মতো ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না। কারণ হলো আমি হোটেলে কাজ করি, হোটেল স্টাফ। এর চেয়ে বড় আঘাত আর হয়? মানুষ, আল্লাহর বান্দা সবাই, কিন্তু এই জিনিসটাই এখনও কলেজে আঘাত লাগিয়ে রয়েছে যে হোটেল স্টাফের কাছে মেয়ে দিবে না। সেই হোটেল স্টাফ আল্লাহ কোন পর্যন্ত নিয়ে আসছে। আজকে 71
টেলিভিশনে স্টুডিওতে বসে কিন্তু হোটেল স্টাফে কথা বলতেছে। তো এটা আল্লাহর একটা নিয়ামত, কখনো কাউকে নিন্দা করণ নাই। এই আঘাতটাই বড় আঘাত যে একটা হোটেল স্টাফের কাছে বিয়ে দিবে না। তখন থেকে আরও বেশি জিদ বাড়ছে যে আমি কত কাজ করতে পারি, দেখি আল্লাহ আমাকে কত কাজ দিতে পারে। কাজ করতে করতে পর্যন্ত 2017 সাল পর্যন্ত আসলাম। কাজের দক্ষতা নেই, যত পরিশ্রম করতে পারি আগুনে, আর এসিতে কাজ করিনি, আগুনেই কিন্তু পরিশ্রম করে আসছি। আর এখনও কিন্তু আগুনেই পরিশ্রম করি, যখন কাজ করি আগুনেই কাজ করি, ঠিক আছে। তো সেই কষ্টটাই কিন্তু সবচেয়ে বড় আমার মনে হয় জীবনে আঘাতপ্রাপ্ত চ্যালেঞ্জ ছিল। তো মায় বলছিল বাবা তুই একদিন বড় হবি, বাবাই বলছিল যে বাবা তুই একদিন বড় হবি। তো বাপ মা তো আসলে মূল সম্পদ, বাবার তুলনীয় কোনো কিছু হয় না। বাবাই ছত্র ছায়া, সবারই ছায়া কিন্তু বাবা। বট গাছ ছায়া দেয় কিন্তু বট গাছের যত্ন কেউ করে না। যারা নতুন আপনার কাছ থেকে অনুপ্রেরণা পেতে চায়, কারণ আপনি একটা দীর্ঘ পথ, একটা জার্নি অতিক্রম করে আজকে এই অবস্থানে আসছেন। একটু ধরেন যে কেউ যদি ব্যবসা করতেই চায়, তো সেই ক্ষেত্রে ছোট ছোট কিছু উপদেশ যদি দিয়ে দিতেন, তাহলে ওনারা আপনার অনুপ্রাণিত হতো হ্যাঁ। এবং ব্যবসা যদি কেউ ব্যবসা করতে করতে চায়, নামতে পারতো। ইনশাল্লাহ ছোট আকারে শুরু করেন। 10 টাকা আছে, আপনি 5 টাকা চালান কাটান আর 5 টাকা হাতে রাখেন। সিলিওর তো কাটতে পারে, ব্যবসা যে লাভ হবে এমন কোনো কথা না। লস না হলে কিন্তু ব্যবসা হালাল হয় না, আমার গুরুর কথা। তে আপনি ছোট আকারে শুরু করেন, কিন্তু সততা। আর ব্যবসা করলে পিছনের কথা মনে করতে হবে যে আমি কী ছিলাম, কি হচ্ছি, দেওয়ার মালিক আল্লাহ। তে যদি কারো কোনো পরামর্শ, যেহেতু আমরা এই পর্যন্ত দক্ষতা নিয়ে আগাচ্ছি, ইনশাল্লাহ কাজের দক্ষতা, পারিশ্রমিক এবং ব্যবসা, কারো কোনো পরামর্শ আমার কাছে কি জেনে কেউ আসে, আমি পরামর্শ দিই বা এইভাবে চালান, সততার মাধ্যমে আগান। রিজিকের মালিক আল্লাহ, রিজিক আল্লাহই দিবে, কিন্তু ভালো কিছু করি। নতুন যে প্রজন্মে যারা ব্যবসা করবেন, ইনশাল্লাহ বড় না ছোট, আপনার 20 টাকা চালান আছে, 10 টাকা ইনভেস্ট করেন, আবার 5 টাকা ইনভেস্ট করেন। আস্তে আস্তে আল্লাহ পাক বড় করবে, কিন্তু সফলতা আসবে, দক্ষতা আসবে। সৎভাবে আপনি ব্যবসা করেন, ইনশাল্লাহ আসবে, আপনি ব্যর্থ হবেন না। কিন্তু আমি সুমন যদি, আমার বাড়ি লাগাই হবিগঞ্জ, কিন্তু আমি সুমন যদি এই 10 টাকারও যে কাজ করে আজকে ঢাকা 60টা রেস্টুরেন্টের মালিক হইতে পারি, আপনিও চেষ্টা করেন। আপনার অনেক সময় আছে, আল্লাহর যদি হায়াত রাখে আগামী প্রজন্ম অনেক সময় আছে। সততা, বাপ মার দোয়া, ইনশাল্লাহ একদিন আসবে। শোন ভাই, অনেক সুন্দর অভিজ্ঞতা অর্জন করলাম আপনার সাথে আসলে আড্ডা দিয়ে। আপনার সংগ্রাম, অভিজ্ঞতা, ধৈর্য সব গল্প মিলিয়ে আমরা যারা আমাদের দর্শক আছেন, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে শুনলেন সুমন ভাইয়ের গল্প, যে আসলে বাবার দোয়া এবং নিজের সততা নিয়ে আসলে সামনে এগিয়ে যাওয়া যায়। আর এই সমস্ত বিষয়গুলো যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আসলে সফলতাও আসে না। কারণ পরিবার থেকেই আসলে মানুষ বেড়ে ওঠে, পরিবারই হচ্ছে কেন্দ্রবিন্দু। এই পরিবারকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমরা আগামী পর্বে নতুন কোনো অনুপ্রেরণার গল্প নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ।